neither gram positive nor gram negative. Gram positive or negative. তো মাঝামাঝি আমরা ক্লাসিফিকেশনে একটা জিনিস পড়েছি অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, এটা হচ্ছে তার এক্সাম্পল মাইক্রোব্যাকটেরিয়া। মাইক্রোব্যাকটেরিয়ামগুলি কখনো অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই না, এগুলো গ্রাম রিঅ্যাকশন শো করে না, এদেরকে দেখার জন্য আলাদা একটা স্টেইন করতে হয়, যেটাকে আমরা বলছি জেড এন স্টেইন অর জেড নেলসন স্টেইনিং অথবা অ্যাসিড ফাস্ট স্টেইনিং। তাহলে তার এক্সাম্পল হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম। তাহলে মাইক্রোব্যাকটেরিয়াম আর অ্যারোবিক, অ্যারোবিক মানে হচ্ছে অক্সিজেনের প্রেজেন্স সার্ভাইভ করতে পারবে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। আমরা জেডিন স্টেইন পড়েছি, তোমাদের মনে আছে জেডিন স্টেইনের প্রসিডিউর মানে স্টেপগুলি? প্রথমে প্রাইমারি স্টেইন আমরা করেছি হিটেড কার্বন ফ্লুক্সিন দিয়ে, তাই না? এটাকে তারপরে আমরা ডিকালারাইজেশন করছি 20% সালফুরিক অ্যাসিড, দেন কাউন্টার স্টেইন বাই মিথিলিন ব্লু, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। তারপরে তুমি যখন দেখবে তখন অলওয়েজ রেডিশ ইন কালার। কেন রেড কালার? After staining, Jadon staining, acid fast bacilli are always reddish in color, but other structure are bluish in color. তাহলে কার্বন ফ্লুক্সিন ওটার কালারটাই হচ্ছে রেড কালার। তুমি যখন কার্বন ফ্লুক্সিন হিটেড কার্বন ফ্লুক্সিনকে দিবে ওখানে স্মেয়ারের মধ্যে, then this carbon fluxin is rapidly trapped with the mycolic acid. Mycobacterium tuberculosis এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে সেল ওয়ালের মধ্যে, যেটাকে বলা হচ্ছে মাইকোলিক অ্যাসিড। এটার মধ্যে হচ্ছে 70% হচ্ছে ফ্যাট থাকে। তাহলে ওর ভিতরে যখন কার্বন ফ্লুক্সিনটা ট্র্যাপড হয়ে যাবে, ইট নেভার ডিকালারাইজ বাই 20% সালফিউরিক অ্যাসিড। কার্বন ফ্লুক্সিনের কালার থেকে ওটা হচ্ছে রেডিশ ইন কালার। So after staining, acid fast bacilli are red color. কিন্তু আদার স্ট্রাকচার যদি এপিথেলিয়াল সেল পাস সেল থাকে, ওরা তো অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই না, তাহলে ওরা ডিকালারাইজেশন যেটা দিয়ে করছে ওইটাই কালার নেবে, ডিকালারাইজেশন হবে এবং কাউন্টার স্টেইনের কালারটা নেবে। সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা হবে অলওয়েজ ব্লুইশ ইন কালার এন্ড আদার স্ট্রাকচার লাইক দি এপিথেলিয়াল সেল এন্ড পাস সেল আর ব্লুইশ ইন কালার। কিন্তু ওটার ভিতরে যদি এবি থাকে তাহলে হচ্ছে red in color. Very, very important. They are neither gram positive nor gram negative. They stain with difficulty, but once stained, they are reduced to decolorization with acid and alcohol. That's why they're called the acid fast bacilli. স্টেইন করা একটু ডিফিকাল্ট, বাট একবার যখন আমরা স্টেইন করতে পারি দেয়ার রেজিস্ট্যান্স টু ডিকালারাইজেশন, তার মানে 20% সালফুরিক অ্যাসিড যেটা দিচ্ছি সেটাতে রেজিস্ট্যান্স, দ্যাট ওয়াই দে আর কল দ্য অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। জিজ্ঞাসা করবে ওয়াই দে আর কল দ্য অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, বিকজ তোমাকে যদি জিজ্ঞাসা করো ওয়াই মাইক্রোব্যাকটেরিয়া কল দ্য অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, তোমার একটা সেন্টেন্স অ্যান্সার হবে because they resist to decolorization with acid and alcohol. That's why they call the acid fast bacilli. তারপরে জিজ্ঞাসা করবে কেন তারা রেজিস্ট্যান্ট টু ডিকালারাইজেশন, তখন তুমি ওই মাইকোলিক অ্যাসিডের কথা তোমাদের আসবে। Acid fastness of mycobacteria means attributable to their lipid content. তার মধ্যে অনেক বেশি লিপিড থাকে, 70 to 80%. It has a more important structure in the cell wall of mycobacteria. Mycolic acid prevent exits of carbon fluxin that has become trapped in the interior of the cell. তাহলে কেন অ্যাসিড ফাস্ট? কারণ মাইকোলিক অ্যাসিড সেল ওয়ালের মধ্যে থাকে, যখনই আমরা কার্বন ফ্লুক্সিন দিচ্ছি সে মাইকোলিক অ্যাসিড কার্বন ফ্লুক্সিনের সাথে ট্র্যাপড হয়ে যায় এবং নেভার ডিকালারাইজ উইথ অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল। সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। তাহলে একটা কোশ্চেন এখান থেকে, ওয়াই মাইক্রোব্যাকটেরিয়া আমার কল দ্য অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, তাহলে এক্সপ্লেইন করতে বলা হলে তুমি তখন এটা বলবে ডিউ টু প্রেজেন্স অফ মাইকোলিক অ্যাসিড ইন দ্য সেল ওয়াল, বিকজ দিস মাইকোলিক one of the high lipid, and once the primary strain trapped with the mycolic acid or lipid, they never exits অথবা never decolorized by acid or alcohol. That's why they're called the acid fast bacilli. তার এক্সাম্পলের মধ্যে আমরা পড়ছি মাইকোব্যাকটেরিয়া, এক্সাম্পলের মধ্যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, এটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়াম।
আর জেনারেল স্টেনের প্রসিডিউর এগুলো সব পরীক্ষা সবসময় থাকে। এখন নাও দ্য ক্লাসিফিকেশন অফ মাইক্রোব্যাকটেরিয়াম। মাইক্রোব্যাকটেরিয়ামকে আমরা তিনটে গ্রুপে ভাগ করেছি, অলওয়েজ প্যাথোজেনিক যেগুলি, আরেকটাকে বলা হচ্ছে টিবি কমপ্লেক্স, আর নাম্বার 3 হচ্ছে এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম। এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম তাহলে দেখো, অলওয়েজ প্যাথোজেন অথবা প্যাথোজেনিক যারা, তারা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। টিবি কমপ্লেক্সের মধ্যে জিজ্ঞাসা করবে টিবি কমপ্লেক্স কি কি স্পিসিস আছে, তাহলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম আফ্রিকানা এন্ড মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস। এই যে একটা কমপ্লেক্স, এটাকে বলা হচ্ছে টিবি কমপ্লেক্স। টিবি কমপ্লেক্স, কমপ্লেক্স মানে কি বলতে পারবে? এই যে আমরা বললাম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আফ্রিকানা এন্ড মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, অ্যাকচুয়ালি ওদের জেনেটিক্যালি দে আর সেম, বাট দে আর, আমরা তাহলে কিভাবে ডিফারেন্সিয়েট করবো ওদেরকে? বায়োকেমিক্যালি দে আর ডিফারেন্সিয়েটেড। জেনেটিক্যালি সেম, বাট বায়োকেমিক্যালি আমরা বিভিন্ন টেস্ট দিয়ে ওদেরকে ডিফারেন্সিয়েট করতে পারি। Always pathogenic Mycobacterium tuberculosis, Mycobacterium bovis, Mycobacterium leprae, TB complex number 2, Mycobacterium tuberculosis, Africanum and bovis. তারপরে আসো number 3, atypical Mycobacterium. Atypical Mycobacterium is divided into two groups. Broad heading এর দুটো গ্রুপে আমরা ভাগ করি, একটা হচ্ছে স্লো গ্রোয়ার আর একটা হচ্ছে র্যাপিড গ্রোয়ার। যারা খুব আস্তে আস্তে গ্রো করে আর যারা খুব র্যাপিডলি গ্রো করে, মানে স্লো বলতে হচ্ছে তারা 7 দিনের পরে যারা গ্রো করছে তাদেরকে আমরা স্লো বলছি, র্যাপিড হচ্ছে উইদিন 7 ডেজ এর মধ্যে যারা গ্রো করছে তাদেরকে আমরা র্যাপিড গ্রোয়ার বলছি। তাহলে স্লো গ্রোয়ার এগেইন ডিভাইডেড ইনটু 3 গ্রুপস, ফটোক্রোমোজেন, স্কোটোক্রোমোজেন এন্ড নন ক্রোমোজেন। তাহলে স্লোর মধ্যে আবার তিনটে গ্রুপ আছে, এ বি এন্ড সি। নাম্বার 1 হচ্ছে ফটোক্রোমোজেন, নাম্বার 2 হচ্ছে স্কোটোক্রোমোজেন এন্ড নাম্বার 3 হচ্ছে নন ক্রোমোজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে ফটোক্রোমোজেন, ফটো মানে লাইটে যারা, কি ক্রোমোজেন মানে যারা পিগমেন্ট প্রোডাকশন করবে। তাহলে কলোনি বিকাম পিগমেন্টেড when exposed to light. হ্যাঁ, এটার এক্সাম্পল হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম ক্যানসাসি, মেরিনা এন্ড সিমি। তাহলে ফটোক্রোমোজেন হচ্ছে কলোনিগুলি পিগমেন্ট প্রোডাকশন করবে when they exposed to light. Cancer-C, Merina and SIM. খুব ইম্পর্টেন্ট কিন্তু ক্লাসিফিকেশনটা। স্কোটোক্রোমোজেন, colony are pigmented in the dark or light. ডার্কেও তুমি পিগমেন্ট প্রোডাকশন করবে অথবা লাইটেও পিগমেন্ট প্রোডাকশন করবে। এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম গডুনি এন্ড স্ক্রোফুলাসিস। এগুলো অলওয়েজ লিখে লিখে পড়তে হবে, তাহলে স্পেলিং মিস্টেক হবে না। তারপরে আসে নন ক্রোমোজোম। নন ক্রোমোজোম মানে ওরা, বুঝাই যাচ্ছে নামটা শুনে, ডার্ক এবং লাইটে কোনটাতে পিগমেন্ট প্রোডাকশন করবে না, এটাকে বলা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম। এক্সাম্পল হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্ট্রাসেলুলার কমপ্লেক্স। অ্যাকচুয়ালি এটার মধ্যে দুটো স্পিসিস আছে, একটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম আর একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার। এই দুটো মিলে একটা কমপ্লেক্স তৈরি করেছে, সেজন্য এটাকে বলা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্ট্রাসেলুলার কমপ্লেক্স। এই স্পিসিসটা কিছুর সাথে রিলেটেড বলতে পারবে তোমরা? এভিয়াম ইন্ট্রাসেলুলার কমপ্লেক্স কিসের সাথে, কোন একটা ডিজিজের সাথে খুব বেশি আমরা এটা বলি, সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্ট্রাসেলুলার কমপ্লেক্স। এইডস পেশেন্ট, এই পেশেন্টের অপরচুনিস্টিক ইনফেকশনের মধ্যে ওয়ান অফ দ্য কজ হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম। তার মধ্যে এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম, এটিপিক্যালের মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্ট্রাসেলুলার কমপ্লেক্স is mostly related to AIDS patient. তাহলে স্লো গ্রোয়ারের মধ্যে আমরা তিনটা পেলাম, একটা ফটোক্রোমোজেন, আর একটা স্কোটোক্রোমোজেন আর একটা নন ক্রোমোজেন। র্যাপিড গ্রোয়ারের মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম ফটোটাম এন্ড মাইক্রোব্যাকটেরিয়াম ছিল। তাহলে এটিপিক্যাল নিচে তার বলার দরকার নেই। তাহলে এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়ামের মধ্যে আমরা তিনটা গ্রুপে, দুটো গ্রুপে ভাগ করেছি, একটা স্লো আর একটা র্যাপিড। স্লোকে এগেইন ডিভাইডেড ইনটু 3 গ্রুপস, photochromogen, scrotochromogen and non-chromogen. Photochromogen Mycobacterium cancersi, Mycobacterium merina and simi. Scrotochromogen যারা
ডার্ক এবং লাইট পিগমেন্ট প্রোডাকশন করবে মাইক্রোব্যাকটেরিয়াম গার্ডুনি and স্ক্রোফুলেসিয়া। নন ক্রোমোজেন হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্ট্রাসেলুলার কমপ্লেক্স। ক্লাসিফিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। Now the Mycobacterium tuberculosis, তাহলে সব মাইক্রোব্যাকটেরিয়াম গুলো অ্যাসিড ফার্স্ট, এটা আমরা জানলাম। এখন একটা একটা করে আমরা দেখি। Mycobacterium tuberculosis, দেখতে মরফোলজি, it is straight or slightly carved rod, grows slowly, doubling time is 18 hours, obligatory aerobic। প্রথমে যেটা বলতে হবে, they are acid fast bacilli। তাহলে প্রথমে হচ্ছে আমরা যেটা বলবো সেটা অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই কি রকম করে থাকে, স্ট্রেট অর স্লাইডলি কার্ভ রড, রেড বিডেড অ্যাপিয়ারেন্স, সেটা বলতে হবে। তাহলে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, রেড বিডেড অ্যাপিয়ারেন্স, কার্ভ শেপে থাকে, গ্রো করে খুব স্লোলি, তার ডাবলিং টাইম হচ্ছে 18 আওয়ার্স, আর অব্লিগেটরি অ্যারোবিক। ডাবলিং টাইম বলতে তোমরা কি বুঝে, এটার আরেকটা নাম কি? ডাবলিং টাইমের আরেকটা নাম কি? জেনারেশন টাইম। এটা মানে কি বলো তো দেখি? হ্যাঁ, আইটেম দিচ্ছ তাই না? জেনারেশন টাইম আর ডাবলিং টাইম বলতে আমরা কি বুঝি? 1 ঘন্টায় কতটুকু নাম্বার ডাবল হবে? ঘন্টায় ঘন্টায় একটু বলা আছে নাকি 1 আওয়ারের মধ্যে? the average time required for the population বলতে ব্যাকটেরিয়া কি বোঝাচ্ছে? the average time required for the population to double, এটা কি বলা হচ্ছে ডাবলিং টাইম। the specific 1 hour 2 hours এরকম কোনো কথা নেই। তাহলে ডাবলিং টাইম কোন ব্যাকটেরিয়ার সবচেয়ে কম আর কার বেশি? ডাবলিং টাইম যার সবচেয়ে কম হবে সে কিন্তু তাড়াতাড়ি গ্রো করবে, আর ডাবলিং টাইম হচ্ছে যার স্লো সে কিন্তু ধীরে ধীরে গ্রো করবে। কোথায় গ্রোটা আমরা দেখতে পাবো? যেটা হচ্ছে মিডিয়াতে, কালচার করলে সেটা দেখা যায়। এগুলি খুব ইম্পর্টেন্ট, ডাবলিং টাইম আর জেনারেশন টাইম। তাহলে এক্সাম্পল বলো তো, ইকলাই ডাবলিং টাইম কত? ইকলাই 30 মিনিটস। হ্যাঁ, 15 to 30 মিনিটস। তাহলে এটা অনেক তাড়াতাড়ি গ্রো করে। হ্যাঁ, আর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ডাবলিং টাইম যেহেতু 18 আওয়ার্স, এটা কালচারে গ্রো করতে সময় লাগে 4 to 6 উইকস। হ্যাঁ, অনেক বেশি সময় লেগে যাচ্ছে। তার আগে তাহলে আমরা কিভাবে এটাকে ডিটেকশন করতে পারবো? তুমি কি টেস্ট করে এটা ডিটেক্ট করতে পারবে? কালচার আসতে অনেক সময় লাগছে, ডাবলিং টাইম যেহেতু বড়, কালচার বেশি ডাবলে, তাহলে কালচার এটা আসতে 4 to 6 উইকস লাগছে। তুমি যদি একটা সাসপেক্টেড টিবি পেশেন্ট, তাহলে তুমি কালচারটা না দিয়ে অন্য কি টেস্ট দিয়ে তাকে ইজিলি ডায়াগনোসিস করে ফেলতে পারো। কি করা হয়? যেটা হ্যাঁ বলো, কি কি করে ডায়াগনোসিস করা যাবে? টিবি মন্টোক্স টেস্ট, মন্টোক্স টেস্ট। এটা করতে সময় লাগে কতদিন? হ্যাঁ, র্যাপিড, আমি বলছি র্যাপিড টেস্ট, এটা হচ্ছে 40 to 72 আওয়ার্স। হ্যাঁ, 48 to 72 আওয়ার্স, আজকাল হচ্ছে 48 আওয়ার্স এর মধ্যে দেখা যায়। তুমি আর কিভাবে একটা পেশেন্টের র্যাপিড ডায়াগনোসিস অফ টিবি? হ্যাঁ, ইজিলি বলো না। টিবি হলে কি হতে পারে পেশেন্টের? কমপ্লেনের মধ্যে কি কমপ্লেন করেছে? এক্স-রে। আমি বলছি কমপ্লেনটা কি করেছে? কাফিং থাকে, কাফিং থাকবে, স্পুটামের সাথে কি আসতে পারে? তোমাদের তো ক্লিনিক্যাল সাইডে দেখি তো কোনো কিছু খবরই নেই। হ্যাঁ, কাশির সাথে ব্লাড আসতে পারে, ব্লাড মিক্স স্পুটাম। স্পুটামটা টেস্ট করতে হবে, এক্সরেও করা যায়, এক্সরেও করবে, এক্সরে করলেও টিবি ফাইন্ডিংস। মন্টোক্স টেস্ট এগুলো হচ্ছে একটু দেরি করে আসবে। হ্যাঁ, 48 to 72 আওয়ার্স, তার আগে আমাকে যদি জানতে হয়। র্যাপিড টেস্ট করার জন্য আজকাল এত বেশি ঝামেলাতে যেতে হয় না। আমাদের কি আছে? আমাদের পিসিআর আছে, পিসিআর থেকে আমরা ইজিলি র্যাপিডলি ডায়াগনোসিস করে ফেলতে পারি, অথবা টু ডিটেক্ট দ্য নিউক্লিক অ্যাসিড অফ টিউবারকুলার ব্যাসিলি। আচ্ছা, যাই হোক, এগুলো পরে আসবে। তাহলে এটা মনে রাখবে, এটা খুব বেশি জিজ্ঞাসা করা হয় যে কালচারে গ্রোথ আসতে কতদিন সময় লাগে, কেন লাগছে? তাহলে 4 to 6 উইকস সময় লাগছে। কেন লাগছে? বিকজ দ্য ডাবলিং টাইম ইজ 18 আওয়ার্স।
তাহলে মরফোলজি যদি বলি, প্রথমে আমরা বলবো এসিড ফাস্ট ব্যাসিলাই, red beaded appearance, slightly carved rod, grow slowly, doubling time 18 hours, and obligatory aerobic. Now, what are the component of the tubercle bacilli? কি থাকে the cell wall এর মধ্যে? একটা হচ্ছে লিপিড, যেটাকে আমরা মাইকোলিক অ্যাসিড আগেই বলেছি, আর একটা প্রোটিন, আর একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের ওরকম কোনো রোল নেই। লিপিড হচ্ছে দে ইনক্লুড মাইকোলিক অ্যাসিড, ওয়াক্সেস এন্ড ফসফেটাইড। লিপিডটাই সবচেয়ে বেশি পরিমাণে থাকে, যেটার মধ্যে মাইকোলিক অ্যাসিড আছে। আর প্রোটিন যেটা আছে, প্রোটিন অ্যাকচুয়ালি এটা আমাদেরকে হেল্প করছে ফর টিউবারকুলিন টেস্ট, যেটা তোমরা বললে মন্টক্স টেস্ট। এই দুটো, তাহলে সেল ওয়ালের মধ্যে দুটো জিনিস হচ্ছে মাইকোলিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। Now, determinants of pathogenicity, মানে তার কি হেল্পিং হ্যান্ড আছে যেটা দিয়ে সে প্যাথোজেনেসিস করবে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর কিন্তু কোনো এক্সোটক্সিন, এনোটক্সিন, তার মানে ওর কোনো টক্সিনই নেই, তাহলে সে কিভাবে প্যাথোজেনেসিস করে? এগুলি সব ভাইবা কোশ্চেন। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর কোনো এটা এমসিকিউ, এক্সোটক্সিন এবং এন্ডোটক্সিন কিছুই নেই, তাহলে সে কিভাবে হেল্প করে প্যাথোজেনেসিস? তাহলে তার দুটো জিনিস আছে, একটা হচ্ছে কড ফ্যাক্টর। কড ফ্যাক্টর কেমিক্যালি আমরা এটাকে বলি হচ্ছে THL-6,6 ডাইমাইকোলেট। কড ফ্যাক্টর কোরিলেট উইথ দ্য ভিরুলেন্স। কিভাবে সে ভিরুলেন্স গেইন করে? ইট ইনহিবিট মাইগ্রেশন অফ দ্য WBC, ইলিসিটস গ্রানুলোমা ফর্মেশন। তাহলে ইনহিবিট মাইগ্রেশন অফ দ্য WBC যদি ওখানে আসতে না পারে, তাহলে আরামসে সে এখানে গ্রো করবে গ্রানুলোমা ফর্মেশন। তাহলে কড ফ্যাক্টর ওয়ান অফ দ্য ভিরুলেন্স ফ্যাক্টর, কেমিক্যাল নেচার হচ্ছে 6,6 ডাইমাইকোলেট, ইট ইনহিবিট মাইগ্রেশন অফ দ্য WBC। সালফাটাইড, এটা আরেকটা মানে ভিরুলেন্স ফ্যাক্টর, প্রিভেন্ট ফ্যাগোলাইসোজোমাল ফর্মেশন, মে প্রমোট ইটস ওন সার্ভাইভাল উইদিন দ্য হোস্ট সেল। তাহলে ফ্যাগোলাইসোজোমাল মানে ও যখন সেলের ভিতরে মাল্টিপ্লাই করবে, তখন সেলের ভিতরে কি হয়? ফ্যাগোলাইসোজোমাল ফিউশন হচ্ছে, তখনই অর্গানিজমকে কিল করবে। কিন্তু ওর কাছে আছে সালফাটাইড, যার কাজ হচ্ছে প্রিভেন্ট দ্য ফ্যাগোলাইসোজোমাল ফর্মেশন। এটাকে আজকাল সালফাটাইড না বলে একটা প্রোটিন হিসেবে এটাকে বলা হয়, যে প্রোটিনটার নাম হচ্ছে এক্সপোর্টেড, EXPORTED, এক্সপোর্টেড রিপিটিটিভ প্রোটিন, REPETITIVE। এটা কাজে সালফাটাইড অনেকে পুরানো বইতে ছিল, এখন এটাকে বলা হচ্ছে এক্সপোর্টাইড রিপিটিটিভ প্রোটিন। একই কাজ, প্রিভেন্ট দ্য ফ্যাগোলাইসোজোমাল ফর্মেশন, সো দে so may survival within the host cell. তাহলে সে আরামসে ওখানে গ্রো করতে পারে এবং প্যাথোজেনেসিস করতে পারে। সো ডিটারমিনেন্টস অফ প্যাথোজেনেসিস এর মধ্যে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে কড ফ্যাক্টর আর একটা হচ্ছে সালফাটাইড। কড ফ্যাক্টর বারবারই বলছি, জিজ্ঞাসা করবে নো এক্সোটক্সিন, কোনো টক্সিন নেই, তাহলে কিভাবে প্যাথোজেনেসিস করে? দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে কড ফ্যাক্টর আর একটা হচ্ছে সালফাটাইড, না বলে আমরা কি বলবো? এক্সপোর্টেড রিপিটিটিভ প্রোটিন। কড ফ্যাক্টরের কাজ হচ্ছে প্রিভেন্ট দ্য মাইগ্রেশন অফ দ্য WBC, আর সালফাটাইড হচ্ছে ফ্যাগোলাইসোজোমাল ফিউশনটা প্রিভেন্ট করছে। তাহলে আমরা এখন প্যাথোজেনেসিসে যাই। নাও দ্য প্যাথোজেনেসিস অফ টিউবারকুলোসিস। ট্রান্সমিশনটা সবাই তোমরা জানো কিভাবে হয়, বাই ইনহেলেশন অফ দ্য ড্রপলেট কন্টেনিং টিউবারকুল ব্যাসিলি। তো ড্রপলেট ইনহেলেশনের মধ্যে যে ড্রপলেটটা নেওয়া হবে, তার মধ্যে যদি ব্যাসিলাইটা থাকে, তাহলে ওই রুটে ব্যাসিলাইটা ঢুকবে। ঢোকার পরে অবশ্যই লাংসে যাবে, দুটো রিঅ্যাকশন হবে। তার আগে আমরা একটু কথা বলে নিই। The response of the person after exposure to virulent tubercle bacilli depend on two immunological reaction, একটা হচ্ছে CMI আর একটা হচ্ছে delayed hypersensitivity reaction। তার মানে টিউবারকুল ব্যাসিলাই যখন বডিতে ঢুকবে, সেটা কি করবে? এটা হিউমারাল ইমিউনিটি না, এটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, এবং তার এগেইনস্টে হচ্ছে একটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হবে। তাহলে দুই টাইপের রিঅ্যাকশন হবে ঢোকার পরে। there are two type of reaction, একটা হচ্ছে এক্সোডিটিভ টাইপ
আর এটা হচ্ছে প্রোডাক্টিভ টাইপ অফ টিবি। এক্সুডেটিভ টাইপটা মানে ইনহেলেশনের মধ্যে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে টিবি ব্যাসিলাই কোথায় ঢুকবে, অ্যালভিওলার স্পেস, ওখানে ঢুকে যেহেতু সে ফ্যাগো লাইসোজোমালটাকে ফিউশন করতে পারে, তাহলে সে আরামসে ওখানে মাল্টিপ্লাই করবে এবং সেখান থেকে রিজয়েনাল লিম্ফ নোডে চলে যাবে। এটা হচ্ছে এক্সুডেটিভ টাইপ অফ রিঅ্যাকশন। তাহলে আফটার ইনহেলেশন অফ টিউবারকুল ব্যাসিলাই ইন ড্রপলেট নিউট্রি, the organism reach the alveolar spaces where they are phagocytes by the macrophage. Macrophage এ তারা ঢুকলো কিন্তু phagolysosomal fusion হতে পারবে না। Within the macrophage, bacterial multiplication proceeds and is spread to the regional lymph node. এটা হচ্ছে এক্সুডেটিভ। আর তুমি জানো যে কোনো অর্গানিজম বডির ভিতরে ঢুকলে প্রথমে অ্যাকুইট ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়, সেজন্য ওখানে এক্সুডেট ফর্মেশন হয়, সেটা হচ্ছে এক্সুডেটিভ টাইপ অফ রিঅ্যাকশন। তাহলে এটা ঢোকার পরে কোথায় যাবে, ম্যাক্রোফেজের মধ্যে যাবে, ম্যাক্রোফেজের মধ্যে মাল্টিপ্লাই করবে এন্ড স্প্রেড টু দ্য রিজিওনাল নোড ইন দ্য লাং। তারপরে যেটা হবে সেটা হচ্ছে প্রোডাক্টিভ টাইপ অফ টিউবারকুলোসিস। প্রোডাক্টিভ টাইপ অফ টিউবারকুলোসিস কেন হচ্ছে, কারণ এর মধ্যে তার সিএমআই এবং কি ডেভেলপ করবে, ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। যখনই সিএমআই ডেভেলপ করবে তখন তার এই যে কোর্স অথবা প্যাথোজেনেসিস সেটা কিছু অল্টারেশন হয়ে যাবে, তখনই যেটা তৈরি হবে সেটা হচ্ছে গ্রানুলোম। তাহলে প্রোডাক্টিভ টাইপ অ্যাবাউট 4 to 6 weeks after infection, the development of CMI and hypersensitivity alter the course of infection. হ্যাঁ, এটা একটু ইনফেকশনটাকে চেঞ্জ করে ফেলবে, তখন কি হয়ে যাবে, টিউবারকুল ফর্মেশন হবে। কি হবে টিউবারকুল ফর্মেশনটা, সেটা আমরা হাইপার সেন্সিটিভিটি টাইপ 4 হাইপার সেন্সিটিভিটিতে পড়ে এসেছি, এটা কিন্তু এখানে তোমাকে বলতে হবে। তাহলে প্রোডাক্টিভ টাইপ অফ টিউবারকুলোসিস, সিএমআই কখন ডেভেলপ করছে, 4 to 6 weeks after infection, সিএমআই এবং হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের জন্য কোর্সটা অল্টার হয়ে যাচ্ছে। সেটা কিভাবে হচ্ছে দেখো, টিউবারকুল ব্যাসিলাই যখন বডিতে ঢুকবে তখন দে সেন্সিটাইজ দ্য টি সেল। ছবিটা মনে করো টাইপ 4 এর, তাহলে সেন্সিটাইজ টি সেল দেন কি করবে, সেন্সিটাইজ অর অ্যাক্টিভেটেড টি সেল দে রিলিজ দ্য ইন্টারলিউকিন 2 and গামা ইন্টারফারন। দেন গামা ইন্টারফারন কার উপরে কাজ করবে, ম্যাক্রোফেজের উপরে কাজ করবে। ম্যাক্রোফেজকে তখন সে অ্যাক্টিভেট করে ফেলবে। অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ করে তার ফ্যাগোসাইটিক পাওয়ারটা অনেক বাড়বে। আর এটাকে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজকে আমরা কি বলছি, ইপিথেলার সেল, এবং অনেকগুলো ইপিথেলার সেল একসাথে হয়ে জায়ান্ট সেল তৈরি করবে, তখন এটাকে আমরা বলছি, এই যে স্ট্রাকচারটাকে এটাকে আমরা বলছি টিউবারকুল। তাহলে দেখো এখানটাই তোমাকে, এটা আমি এখানে আর আনিনি যেহেতু, তাহলে তোমাদেরকে প্রোডাক্টিভ টাইপ অফ টিবি যখন পড়বে তখন তোমাকে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটিটা চিন্তা করতে হবে, জিজ্ঞাসা করবে যেখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তখন তোমাকে বলতে হবে যে সেন্সিটাইজ টি সেল দে লিবারেট দ্য interleukin 2 and gamma interferon, and gamma interferon act on the macrophage, then activated the macrophage. This activated macrophage is called the epithelial cell, and aggregation of the epithelial cell is called the giant cell. So formation of the tubercle, and this tubercle that compromise an epithelial cell, multinucleated giant cell, and peripherally which is chronic fibroblast, macrophage, lymphocyte, and central area of cageation necrosis. হতে পারে না হতে পারে, সেন্ট্রাল এরিয়া অফ কেজিয়েশন নেক্রোসিস। ফসফোটাইডের জন্য অনেক সময় কেজিয়েশন নেক্রোসিস এখানে ডেভেলপ করে। তাহলে প্যাথোজেনেসিসটা আরেকটু ইজি করে আমি তোমাদের বলি। তাহলে দেখো প্যাথোজেনেসিস প্রথমে কি ড্রপলেট ইনফেকশন দিয়ে ঢুকবে টিউবারকুল ব্যাসিলাই। আমি এখানে আর যাচ্ছি না, টু টাইপ অফ রিঅ্যাকশন, একটা এক্সুডেটিভ আর একটা প্রোডাক্টিভ। এক্সুডেটিভ মানে তোমরা বুঝতেই পারছো, অ্যালভিওলার স্পেসে যাবে, ওখানে মাল্টিপ্লাই করবে উইদিন দ্য অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলাইতে যে ম্যাক্রোফেজ আছে তার মধ্যে মাল্টিপ্লাই করবে, ওরা ফ্যাগোসাইটোসিস তাকে করতে পারবে না কারণ তার এক্সপার্টিভ রিপিটেটিভ প্রোটিন তার কাছে আছে, সুতরাং সে ফার্দার মাল্টিপ্লাই করবে এবং রিজিওনাল লিম্ফ নোডে চলে যাবে। তারপরে দেখো, তারপরে হবে এই প্রসেস হতে হতে কিন্তু তার সিএমআই এবং delayed type of hypersensitivity develop করছে। So sensitized T cell, they liberate the interleukin 2 and gamma interferon. Gamma interferon act on the macrophage,
and the changes the macrophage. That means they activate the macrophage, and this activated macrophage is called the epithelial cell. অনেকগুলি epithelial cell একসাথে হয়ে giant cell এবং তার চারিদিকে থাকবে chronic inflammatory cell. এই যে স্ট্রাকচারটা তৈরি হলো এটাকে আমরা বলছি টিউবারকাল। এটা হচ্ছে তার প্যাথোজেনেসিস। এখন অনেকগুলি টার্ম এখানে ইউজ করা হয়, তাহলে প্যাথোজেনেসিস বললে আমরা এটুকুই বলবো। হ্যাঁ, মিলিয়ারি টিউবারকুলোসিস বলতে কি বুঝো সবাই জানো? মিলিয়ারি, হোয়াট ডু মিন বাই মিলিয়ারি টিউবারকুলোসিস? এতক্ষণ যে প্যাথোজেনেসিসটা আমরা বললাম এটা কোথায় আছে? লাংসের মধ্যেই হচ্ছে এই জিনিসটা, তাই না? মিলিয়ারি টিউবারকুলোসিস মানে কি? মিলিয়ারি যদি কোনো পেশেন্টের এই সময় মানে প্রাইমারি ইনফেকশনের পরে তার যদি কি ডেভেলপ না করে, সিএমআই অথবা হাইপার সেন্সিটিভিটি, তাহলে এই সমস্ত টিউবারকাল ব্যাসিলাই তার ইনিশিয়াল সাইড অফ ইনফেকশন থেকে থ্রু লিম্ফেটিক দে এন্টার ইনটু দ্য ব্লাড স্ট্রিম, তখন তাকে আমরা বলছি মিলিয়ারি টিউবারকুলোসিস। ব্লাড স্ট্রিমে গেলে সে যে কোনো জায়গায় চলে যেতে পারে, তখন তাকে বলা হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিস। জিজ্ঞাসা করবে মিলিয়ারি টিউবারকুলোসিস বলতে কি বুঝো, কেন এটা হচ্ছে। যদি পেশেন্টের সিএমআই ডেভেলপ না করে উইদিন 4 to 6 weeks অথবা পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাহলে তার প্রাইমারি সাইড থেকে এগুলো কোথায় চলে যাবে? থ্রু লিম্ফেটিক দে এন্টার ইনটু দ্য ব্লাড স্ট্রিম। ব্লাড স্ট্রিমে যাওয়ার পরে আরামসে তারা বিভিন্ন জায়গায় চলে যেতে পারে, দে স্প্রেড ইন অল দ্য পার্ট অফ দ্য বডি, তখন তাকে বলা হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিস। মিলিয়ারি টিউবারকুলোসিসের একটা এক্সট্রা ফাইন্ডিং দেখলে বোঝা যায়, কি হয় জানো? মিলিয়ারি টিউবারকুলোসিসের এক্সট্রা ফাইন্ডিং দেখলে বোঝা যায়। আচ্ছা, তোমাদের ক্লিনিক্যাল ক্লাস তো হচ্ছে না, না? না ম্যাম, হচ্ছে না। সেই জন্যই তোমরা বুঝতে পারছো। মিলিয়ারি টিউবারকুলোসিস হলে কি করে বোঝা যায় জানো? লাংসে তখন অনেকগুলি শ্যাডো থাকে, অনেকগুলি ছোট ছোট কয়েনের মতো স্ট্রাকচার থাকে পুরো লাংসে, এটা দেখে বোঝা যায় যে মিলিয়ারি টিউবারকুলোসিস। আচ্ছা, যাই হোক, এখন আসো দুটো টার্ম ইউজ করা হয়, যে প্রাইমারি যে এক্সুডেটিভ লিশন হলো, এরপরে আমরা কি দুটো টার্ম ইউজ করি যে এক্সুডেটিভ টাইপ অফ লিশনের মধ্যে, একটা হচ্ছে গন্স ফোকাস আর একটা হচ্ছে গন্স কমপ্লেক্স। গন্স ফোকাস হচ্ছে প্রাইমারি লিশন ইন দ্য লাং, যে লাংসে যে লিশনটা হচ্ছে এটাকে আমরা বলছি গন্স ফোকাস। আর গন্স কমপ্লেক্স হচ্ছে প্রাইমারি লিশন ইন দ্য লাং, তার সাথে সাথে লিম্ফ নোডে যে ইনভলভমেন্ট হচ্ছে, এই দুটো মিলে একটা, এটাকে বলা হচ্ছে গন্স কমপ্লেক্স। তাহলে ফোকাস শুধুমাত্র প্রাইমারি লিশন ইন দ্য লাং, আর কমপ্লেক্স মানে লাংস এবং তার রিজিওনাল লিম্ফ নোডে যে ইনভলভমেন্ট, দুটো মিলে হচ্ছে আমাদের গন্স কমপ্লেক্স। মনে হচ্ছে ভাববার জন্য। তারপরে যেটা মানে স্লাইডে দেখা যাচ্ছে, once mycobacterium establish themselves in tissue, they reside intracellularly in macrophage, reticular endothelial system. The intracellular location is one of the features that made chemotherapy difficult and favors microbial persistence. এটা সবাই তোমরা জানো, যদি ওই ইন্ট্রাসেলুলারলি কোনো অর্গানিজম থাকে তাহলে ওখানে আসলে কেমোথেরাপি অথবা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট যদি দিয়ে থাকি, ওটা রেসপন্স করা খুব ডিফিকাল্ট। আর ওটা সেলের ভিতরে বসে থাকলে তখন তুমি কেমোথেরাপি অথবা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দিলেও কিন্তু সেটা কাজ করবে না। কখন কাজ করবে? কখন কাজ করবে? যদি কোনো ব্যাকটেরিয়া ইনএক্টিভ ফর্মে বসে থাকে সেলের ভিতরে, তখন যদি তুমি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দাও, সেটা কাজ করবে? কাজ করবে? কখন কাজ করবে তাহলে? কখন কাজ করবে? এই সেলটা ইনএক্টিভ বসে আছে, কিন্তু তুমি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট তুমি দিয়েছো, কিন্তু কখন কাজ করবে? What do you mean by log phase? log phase বলতে কি বুঝো? হ্যাঁ, বলো বলো। log phase, log phase-টা মানে কি? আমরা কোথায় পড়েছি এটা? তুমি আইটেম দিয়েছো না? ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভে। হ্যাঁ, তোমরা আমার সাথে একটু ইন্টারেক্ট করো। হ্যাঁ, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভে আমরা পড়েছি
আমরা এখানে চারটা মানে ফেজ হয়, একটা হচ্ছে লক ফেজ, আর সরি প্রথমে হচ্ছে ল্যাগ ফেজ, ল্যাগ ফেজ, তারপর হচ্ছে লক ফেজ, তারপর স্টেশনারি ফেজ, তারপর হচ্ছে ডিক্লাইন ডিক্লাইন ফেজ। ফেজ। তাহলে প্রথমে ল্যাগ মানে হচ্ছে রিল্যাক্সেশন ফেজ, আমি রিল্যাক্স হয়ে বসে থাকি, ঠিক আছে, এটা আর কোনো ফাংশন নেই, মেটাবলিক অ্যাক্টিভিটিটা একটু বাড়ছে আর কিছু নেই, রিল্যাক্স হয়ে বসে থাকলে এমনি মেটাবলিক অ্যাক্টিভিটিটা বাড়ে। তাহলে এটা হচ্ছে তোমার ল্যাগ ফেজ, রিল্যাক্সেশন ফেজ। তারপরে আসো, এখন অনেক রিল্যাক্স করা হয়েছে, আর কত রিল্যাক্স করবে, তারপরে হচ্ছে লক ফেজ। লক ফেজ সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ, তাই না? মাল্টিপ্লিকেশন, লক ফেজ, এই ফেজের ইম্পর্টেন্স কি বলো তো দেখি? লগ ফেজ, এটার ইম্পর্টেন্স কি? মাল্টিপ্লাই করলো ব্যাকটেরিয়া, তাহলে তুমি সুবিধা কি হচ্ছে? Bacteria break the defensive mechanism of the body. আরে জয়িতা, উফ, আর কে বলতে পারে দেখি? ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করলো, তাহলে আমাদের এখানে ইম্পর্টেন্স, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটাই তোমরা আমাকে বলো, অন্য কিছু আমার বলার দরকার নেই। অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ কাজ করবে। ভেরি গুড, ভেরি গুড। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দিলে ওরা কাজ করবে, কারণ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ইনএক্টিভ মানে ইনএক্টিভ হয়ে আছে ব্যাকটেরিয়া সেলের ভিতরে, তাদের উপর কাজ করতে পারবে না, কিন্তু ব্যাকটেরিয়া যখন গ্রো করবে তখন আরামসে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ওই গ্রোয়িং ব্যাকটেরিয়ার উপরে ইজিলি কাজ করতে পারে। এটা হচ্ছে এই ফেজের ইম্পর্টেন্স, লগ ফেজ, ঠিক আছে। তারপরে তো স্টেশনারি ফেজ, এগুলো নিয়ে কথা বলতে, এটা গ্রোথ এবং ডেথ রেট দুটোই সমান। ডিক্লাইন ফেজ মানে ডেথ রেটটা বাড়বে, এগুলো একটু গল্পের মতো বুঝে বুঝে পড়বে। সেই জন্য এখানে বলা হয়েছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে জিজ্ঞাসা করতে পারে অনেক সময় ট্রিটমেন্ট করা অথবা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স অথবা ট্রিটমেন্ট ফেলিউর হতে পারে, কিসের জন্য? কারণ ওরা অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার ওর ভিতরে বসে থাকে, যখনই কোনো বডি ডিফেন্স মেকানিজমটা কমে যায় তখনই দে আর মাল্টিপ্লাই, তখন তুমি কেমোথেরাপি দিলে তখন ওরা ইজিলি কাজ করবে। সেজন্য the intracellular location is one of the feature that makes chemotherapy difficult and favor microbial persistence. এটা কিন্তু প্যাথোজেনেসিস না, এমনি তোমাদের ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, সেই জন্য লগ ফেজের খুব ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্স আছে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এটা, মানে দে আর একদম দা গ্রোয়িং ব্যাকটেরিয়া। তখনই তুমি যেহেতু ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করছে, এই সময় অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দিলে ও খুব ভালো কাজ করে। গ্রাফটা মানে লগ মানে গ্রোথ কার্ভ কাকে বলে? গ্রোথ কার্ভের প্রত্যেকটা ফিচার, তাদের ডায়াগ্রাম এগুলো পড়বে। গ্রোথ কার্ভ যে আমরা করি, এটা কি সলিড মিডিয়াতে করি না লিকুইড মিডিয়াতে করি? দেখি কে বলতে পারে, একটু আগে যে বললো সেই বলো। গ্রোথ কার্ভটা যে আমরা দেখি ডেফিনিশন অনুযায়ী, এটাকে আমরা সলিড মিডিয়াতে দেখি না লিকুইড মিডিয়াতে দেখা হয়, এবং কি দেখা হয়, কোথায় কি থাকে, এগুলো খুব ইম্পর্টেন্ট। শুধু এটা বলো, সলিড না লিকুইড মিডিয়াতে দেখা হয়? কোন লিকুইড মিডিয়াম? লিকুইড মিডিয়াতে দেখা হয়। এখন আমরা কি জিনিস দেখি এটার মধ্যে? দুটো জিনিস দেখি। একটা কি দেখি? লগ নাম্বার অফ ভায়াবল সেল ইন রিলেশন টু হোয়াট? হ্যাঁ, তোমরা কি ইন রিলেশন টু? কেউ কথা বলছে কেন? জয়িতা, জি ম্যাম। আরে বলো না, আমি তো অর্ধেক বলেই দিলাম। তাহলে কি লগ ফেজে আমরা লিকুইড মিডিয়াতে করে থাকি, আমরা এখানে কি দেখি? লগ নাম্বার অফ ভায়াবল সেল ইন রিলেশন টু হোয়াট? আমরা একটা পার্টিকুলার টাইমের পরপরই তার ভায়াবল সেল নাম্বার দেখছি, তাহলে হচ্ছে পার্টিকুলার ইন্টারভেলে, তার মানে টাইম, ইন রিলেশন টু টাইম। হ্যাঁ, ইন রিলেশন টু ইন্টারভেল তো বলা যাবে না, ইন রিলেশন টু টাইম। তাহলে টাইমটা কোন দিকে থাকবে? আর লগ নাম্বার অফ ভায়াবল সেল এক্স এক্সিসে কি থাকে? দুটো এক্সিস, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। এক্স এক্সিসে কি থাকে বলো এখন তোমরা? আমি তো মানে তোমাদের এগুলি যদি ক্লিয়ার না থাকে কিভাবে আগাবে? হ্যাঁ, আর ওখানে থাকবে হচ্ছে ওয়াই এক্সিস, থাকে লগ নাম্বার অফ ভায়াবল সেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলি যদি তোমরা বেসিক জিনিসগুলি না জানো তাহলে কিন্তু মানে খুব ডিফিকাল্ট। তাহলে গ্রোথ কার্ভ থেকে জিজ্ঞাসা করা হয় তুমি কি দেখবে, কোথায় দেখবে, ফেজটা কিরকম, এক্স এক্সিসে কি থাকে, ওয়াই এক্সিসে কি থাকে, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা,
Master. Revise করো। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমরা এটুকু আমরা একটু ভাইবার জন্য দেখলাম, গস ফোকাস গস কমপ্লেক্স এগুলি কাজ, এটা তো হচ্ছে না কেন? এই যে মহসিন, এটা তো স্লাইডটাই হচ্ছে না, জোর করে ইয়ে করো। কি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে প্যাথোজেনেসিস আমরা দেখলাম, সেখান থেকে আরো দুটো টার্ম আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে, প্রাইমারি ইনফেকশন এন্ড রি-ইনফেকশন। প্রাইমারি ইনফেকশনটা মানে হচ্ছে প্রাইমারি টিবি রেফার টু দ্য ইনফেকশন with previously uninfected individual. Primary মানে first time when host first contact with the tubercle bacilli, exudative type of lesion, host also acquire hypersensitive, নিচের কথাটা আর বলার দরকার নেই। তাহলে প্রাইমারি রেসপন্সটা হচ্ছে ফার্স্ট টাইম যদি কোনো পেশেন্ট টিউবারকেল ব্যাসিলাই দিয়ে ইনফেক্টেড হয়, তখন যে টাইপের প্যাথোজেনেসিস হবে সেটা হচ্ছে এক্সুডেটিভ টাইপ অফ লিশন। এন্ড প্রাইমারি লিশন সবসময় একটু মনে রাখতে হবে, প্রাইমারি এবং রি-ইনফেকশন মধ্যে একটু ডিফারেন্স আছে। প্রাইমারি ইনফেকশন অলওয়েজ অকার ইন দ্য লোয়ার লোব অফ দ্য লাং। তাহলে প্রাইমারি ইনফেকশন হচ্ছে ফার্স্ট টাইম এক্সুডেটিভ টাইপ অফ লিশন, এবং লিশনটা যেখানে হবে সেটা হচ্ছে লোয়ার লোব অফ দ্য লাং। সহজ করে পড়ো। তারপর হচ্ছে রিঅ্যাক্টিভেশন। রিঅ্যাক্টিভেশন মানে তুমি বুঝতেছো, প্রাইমারি ইনফেকশন হওয়ার পরে সে যদি আবার ইনফেক্টেড হয় আইদার এন্ডোজেনাস অথবা এক্সোজেনাস সোর্স থেকে, তখনই হবে, তখনই হচ্ছে রিঅ্যাক্টিভেশন টাইপ অফ দ্য টিবি। সেখানে তোমার কি হবে, সেন্সিটাইজড টি সেল টিউবারকেল ফর্মেশন করবে, কেজিয়েশন গ্র্যানুলোমা, এটাকে বলা হচ্ছে রিঅ্যাক্টিভেশন টাইপ অফ টিবি। তাহলে প্রাইমারি হচ্ছে এক্সুডেটিভ, রিঅ্যাক্টিভেশন হচ্ছে প্রোডাক্টিভ টাইপ। এই দুটো যদি মনে রাখো তাহলে কোরিলেট করলে ইজি হয়ে যাবে। রিঅ্যাক্টিভেশন মানে প্রোডাক্টিভ। তাহলে রিঅ্যাক্টিভেশন আমরা বলতে কি বুঝি, ইউজুয়ালি কজড বাই tubercle bacilli that have survived in the primary infection. তাহলে প্রাইমারি ইনফেকশনের পরে তুমি ট্রিটমেন্ট করলে দেখা গেল কিছু টিউবারকেল ব্যাসিলাই কিন্তু সেলের ভিতরে থেকে যায়, ইনএক্টিভ ফর্মে সেলের ভিতরে কিন্তু ওরা বসে আছে। অনেকদিন পরে পেশেন্টে দেখা গেল যে ইমিউনিটি একটু কমলো, ওরা কিন্তু ওই সেল থেকে আবার বেরিয়ে আসে এবং মাল্টিপ্লাই করতে থাকে, হ্যাঁ, তখনই আবার রিঅ্যাক্টিভেশন টাইপ অফ দ্য টিবি। অথবা এই পার্সনের যদি বাইরে থেকে কোনো এক্সোজেনাস সোর্স থেকে আবার ইনফেকশন হয়, তখন রিঅ্যাক্টিভেশন টাইপ অফ দ্য টিবি। তাহলে রিঅ্যাক্টিভেশন মানে কতগুলি কথা মনে রাখতে হবে, প্রিভিয়াসলি ইনফেক্টেড, ইনফেকশন আইদার এন্ডোজেনাস অর এক্সোজেনাস সোর্স, এবং রিঅ্যাক্টিভেশন টাইপ অফ দ্য টিবিতে যেটা ফর্মেশন হবে সেটা হচ্ছে টিউবারকেল, এবং এই রিঅ্যাকশনটা যেখানে দেখা যায় সেখানে হচ্ছে অ্যাপেক্স অফ দ্য লাং, অ্যাপেক্স অফ দ্য লাং। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি জিজ্ঞাসা করবে, হোয়াট ডু মিন বাই প্রাইমারি এবং হোয়াট ডু মিন বাই সেকেন্ডারি, সরি, রিঅ্যাক্টিভেশন টাইপ অফ দ্য টিবি। তাহলে প্রাইমারি যদি তোমরা মনে রাখো, ফার্স্ট টাইম ইনফেকশন, এক্সুডেটিভ টাইপ অফ লিশন, লোয়ার লোব অফ দ্য লাং, আর যেটা এখানে তৈরি হবে গস ফোকাস গস কমপ্লেক্স। আর রিঅ্যাক্টিভেশন হচ্ছে প্রিভিয়াসলি ইনফেক্টেড পারসন, আবার সে ইনফেক্টেড হবে আইদার এন্ডোজেনাস সোর্স অথবা এক্সোজেনাস সোর্স থেকে, এবং এখানে যেটা হবে সেটা এখানে কি ডেভেলপ করবে, কিন্তু সিএমআই ডেভেলপ করার জন্য পেশেন্টের ফর্মেশন অফ দ্য টিউবারকেল হবে, আর ইনফেকশনটা যেখানে দেখা যায় সেটা হচ্ছে অ্যাপেক্স অফ দ্য লাং। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা দেখলাম। এটা রিঅ্যাক্টিভেশন ইজ কজড বাই ক্রনিক টিস্যু লিশন, ফর্মেশন অফ টিউবারকেল, কেজিয়েশন এন্ড ফাইব্রোসিস। তাহলে দুটোর মধ্যে তুমি এগুলো লিখে রাখো, ডিফারেন্স বিটুইন প্রাইমারি এন্ড রিঅ্যাক্টিভেশন, এবং কি পয়েন্টগুলি তোমরা বলবে সেগুলি তোমরা লিখে রাখো। তারপরে এটা হচ্ছে একটা ভাইভা কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই টিউবারকুলার এনার্জি। এনার্জি মানে কি, failure of the patient to react to tuberculin অথবা tubercular protein অথবা tubercle bacilli, এটাকে বলা হচ্ছে এনার্জি। এটা ই দিয়ে না, এটা এ দিয়ে। এনার্জি যে ডেভেলপ হয় যাদের, আমরা আগেই বলেছি, যদি ইনফেকশন হওয়ার পরে তার সিএমআই ডেভেলপ না করে তাহলে এই সমস্ত
Bacilli গুলি through lymphatic they enter into the blood and through circulation they enter into the different part of the body. তখন মিলিয়ারি টিউবারকুলোসিস। তাহলে এনার্জি বললে তুমি খুব মানে ইজি ওয়েতে বলতে হবে ফেইলিউর অফ পেশেন্ট টু রিঅ্যাক্ট to tuberculosis is called energy to occur in patient with miliary tuberculosis. প্রত্যেকটা লাইন খুব ইম্পর্টেন্ট ভাইবার জন্য। প্যাথোজেনেসিস আমরা দেখলাম দুটো রিঅ্যাকশন এক্সিডিটিভ প্রোডাক্টিভ, সেখান থেকে আবার দুটো টার্ম আমরা পাচ্ছি, একটা হচ্ছে প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারিতে অ্যাপেক্স গজ ফোকাস গপ্রেস রিঅ্যাক্টিভেশনের মধ্যে টিউবারকুল প্রোডাক্টিভ টাইপ অফ লিশন, রিঅ্যাক্টিভেশন মানে প্রোডাক্টিভ আর এক্সিডিটিভ টাইপ অফ লিশন মানে প্রাইমারি লিশনের যে ফিচারগুলো হচ্ছে। আর লাংসের লোয়ার লোবে হবে প্রাইমারি আর অ্যাপেক্স অফ দ্য লাং যেটা হবে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভেশন। এখন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন শুধু লাংসে তো টিবি হয় না, অনেক জায়গায় হয়, সেটা দেখো। পালমোনারি টিউবারকুলোসিস যেটা লাংসে হচ্ছে, আর এক্সট্রা পালমোনারি টিবির মধ্যে কোথায় কোথায় হচ্ছে জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিস, লিম্ফ নোড টিবি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে টিবি হতে পারে, বোন এন্ড জয়েন্ট ল্যারিংস এসব জায়গায় সাধারণত টিবি হয়। আজকাল কিন্তু এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস অনেক বেশি হচ্ছে। তাহলে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে সবচেয়ে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, এক্সট্রা পালমোনারি তোমার লিম্ফ নোড, জেনিটো ইউরিনারি সিস্টেম, সিএনএস, বোন, জয়েন্ট এবং গ্ল্যান্ডস। ল্যাবরেটরি ডায়াগনোসিস, আমি এখানে ল্যাবরেটরি ডায়াগনোসিসে তোমাদের এতক্ষণ যা বললাম জেনিটো ইউরিনারি হতে পারে, সিএনএস হতে পারে, ওইভাবে সাধারণত স্যাম্পলটা দেখানো হয়েছে। পরীক্ষা তো আর এইভাবে এত ডিটেলস তো আসবে না, পরীক্ষা দিবে ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ পালমোনারি টিউবারকুলোসিস। যদি পালমোনারি টিউবারকুলোসিস হয় তাহলে স্পুটাম আমাকে নিতে হবে, স্পুটামটা নিতে হবে পালমোনারি টিউবারকুলোসিসের জন্য। তোমাকে পরীক্ষায় কোশ্চেনটা এইভাবে আসতে পারে, স্ট্রাকচারাল কোশ্চেন হয়তো আজকাল, যেমন এজ দিয়ে 45 ইয়ার্স একটা মেইল তোমার কাছে আসলো উইথ মানে কমপ্লেইনটা তার হচ্ছে হিমোপ্টাইসিস, লো গ্রেড ফিভার, লস অফ ওয়েট, তার বডি ওয়েট লস করছে, কাশির সাথে রক্ত যাচ্ছে, এবং সে বলবে হয়তো আমার 1 মাস 2 মাস ধরে আমার কি লো গ্রেড ফিভারটা লো গ্রেড। তাহলে এসব কমপ্লেন নিয়ে সে আসবে, তখনই কিন্তু আমরা মনে করবো যে সে টিবি পেশেন্ট, তখনই টিবি রিলেশনে তাকে এসব কমপ্লেন গুলি আবার অনেক সময় এইডস পেশেন্টরাও নিয়ে আসে, কিন্তু তাদের সাথে আরো কিছু থাকে হচ্ছে লং টাইম ডায়রিয়া, অনেকদিন ধরে ক্রনিক ডায়রিয়া থাকে, তাদের আরো অনেক ফিচার থাকে যেমন ক্যান্ডিডাল ইনফেকশন থাকে, ওগুলি মনে হলে এইডস মনে হতে পারে। তাহলে পালমোনারি টিউবারকুলোসিস ল্যাবরেটরি ডায়াগনোসিস অনেক সময় স্ট্রাকচারালি আসতে পারে, সেই জন্য আমি বললাম যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তখন তোমাকে বলবে যে এই পেশেন্টের কি ডায়াগনোসিস, তুমি বলবে যে পালমোনারি টিউবারকুলোসিস, হাউ ক্যান ইউ ডায়াগনোস দিস কেস ইন দ্য ল্যাবরেটরি। যদি তোমার তারপরে কোশ্চেনটা থাকবে তুমি ল্যাবরেটরিতে এটা কিভাবে ডায়াগনোসিস করবে, যেহেতু তুমি ডায়াগনোসিস করেছো পালমোনারি টিবি, তাহলে স্যাম্পল তোমাকে নিতে হবে স্পুটাম, তার সাথে সাথে নিতে হবে ব্লাড নিতে হয় ইএসআর দেখার জন্য, এমনি সিবিসি করার জন্য নিতে হবে। আর আমরা করতে পারি টিউবারকুলিন টেস্ট, আচ্ছা স্যাম্পলটা শুধু আমরা বলি, তাহলে স্পুটাম নিব, ব্লাড নিব, এটা হচ্ছে আমাদের কি পালমোনারি টিউবারকুলোসিসের জন্য। তাহলে পেশেন্টটাকে আমি বলে দিলাম যে এই কমপ্লেন নিয়ে আসলো, ডায়াগনোসিস পালমোনারি টিউবারকুলোসিস, স্যাম্পল হচ্ছে স্পুটাম এবং ব্লাড, এটা নিয়ে তুমি বসে থাকো। তোমাকে অন্যগুলি যেগুলি আছে যেমন ইউরিন আমরা কেন জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিস, প্লুরাল ফ্লুইড, সেটাও এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস আছে। আর জয়েন্ট ফ্লুইড, জয়েন্টে যদি টিবি হয়, সিএসএফ আমরা যদি নার্ভাস সিস্টেমে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি টিবি হয় সিএসএফ নিব। আর পাস নিতে পারি, যেমন অনেক জায়গায় একটা ক্রনিক ইনফেকশন, পাসটা ভালোই মানে ইনফেকশনটা ভালোই হচ্ছে না, ক্রনিক্যালি ওখান থেকে পাস যাচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত টিবির জন্য মানে পাস নিয়ে ফর এবি স্টেইন এবং কালচার এগুলি করা হচ্ছে। হ্যাঁ, বেশিরভাগ যেটা দেখা হয় পাস ফর জিএনএন স্টেইন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনভলভমেন্ট তোমাকে স্পেসিফিক নিতে হবে। তাহলে স্পুটাম এবং ব্লাড আমরা সেটা নির্ভর হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস নিয়ে আমরা কি টেস্ট করব। তাহলে আমাদের স্যাম্পল নেওয়া হয়ে গেল, এখন আমরা
প্লুরাল ফ্লুইড ফ্লোরিফিকেশন যদি হয় টিবির জন্য সেক্ষেত্রে আবার নিব। ঠিক আছে, তারপরে স্টেইনিং আমরা জেল নেসেন স্টেইনিং করবো। এখানে অন্য কোনো স্টেইনিং করা যায় না, রডামিন অরামিন স্টেইন, সেটা হচ্ছে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপি দিয়ে দেখতে হবে। ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপি এমন একটা মাইক্রোস্কোপি যার মধ্যে ফ্লুরোসেন্ট ডাই ইউজ করতে হয়। ফ্লুরোসেন্ট ডাইয়ের মধ্যে যে দুটো নাম, একটা রডামিন অরামিন স্টেইন। তাহলে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপি দিয়ে আমরা যদি টেস্ট করতে চাই তাহলে স্টেইন, ওটা আলাদা স্টেইন আছে ফ্লুরোসেন্ট স্টেইনিং, সেগুলোকে হচ্ছে রডামিন এবং অরামিন স্টেইন বাই ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপি। পুরো কথাটা বলতে হবে। তাহলে প্রথম আমরা হচ্ছে জেল নেসেন স্টেইনিং। তাহলে আমরা কিরকম দেখবো? রেড কালার রড শেপ বিডেড, রেড কালার রড শেপ কার্ভ ব্যাসিলাই। পুরো কথাটা বলতে হবে, রেড কালার রড শেপ কার্ভ ব্যাসিলাই। ব্যাকগ্রাউন্ডে কি থাকবে? ব্লুইশ ইন কালার এন্ড আদার স্ট্রাকচার গুলি অলওয়েজ ব্লুইশ ইন কালার। তাহলে দেখো একটা কথা আমরা বলেছি, আর্লি কেস অফ ডিটেকশন, আর্লি আমরা আবার যদি তার থেরাপি দিয়ে থাকি সেটা ফলো আপ করার জন্য আমরা স্পুটামটা নিতে পারি। আচ্ছা, দুটো স্টেইন, তাহলে একটা জেডিন স্টেইন অথবা জেনেসেন স্টেইন। রেড কালার কেন দেখা যাবে এটা প্রথমেই বলেছি আমি, রেড কালার রড শেপ কার্ভ ব্যাসিলাই, বিডেডও থাকতে পারে। আর একটা হচ্ছে নাম্বার 2, আর একটা স্টেইন করতে পারি রডামিন অরামিন স্টেইন বাই ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপি। এটা অন্য মাইক্রোস্কোপে দেখা যাবে না, ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপিতে দেখা যাবে বাই ফ্লুরোসেন্ট স্টেইন। তারপরে হচ্ছে কালচার। কালচার করার আগে এই স্পুটামকে একটু প্রসেস করে নিতে হবে। ডাইজেশন এন্ড ডিকন্টামিনেশন অফ স্পুটাম বাই পেট্রভ সোডিয়াম হাইড্রোক্সাইড মেথড। তার মানে এটাকে কি করা হয়? ডাইজেশন এন্ড ডিকন্টামিনেশন কি দিয়ে করা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কেন করা হয় বলতে পারবে? এটা কেন করা হচ্ছে দেখি কে বলতে পারে? তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন বলো তাহলে কেন আমরা এই প্রসেস, অনেক ব্যাকটেরিয়া আমরা পড়লাম না, অনেক কিছু বলে ওই ধরনের কালচার করার আগে এই সমস্ত কথাগুলি আমরা বলিনি, তাই না? এখানে কেন বলা হচ্ছে? স্পুটাম বাই সোডিয়াম হাইড্রোক্সাইড মেথড, ডাইজেশন এন্ড ডিকন্টামিনেশন কেন করা হচ্ছে? কারণ স্পুটামের সাথে অনেক নর্মাল ফ্লোরা থাকতে পারে। হ্যাঁ, নর্মাল ফ্লোরা থাকলে অনেক সময় টিউবারকুল ব্যাসিলার নর্মাল ফ্লোরা ঢেকে যাবে, এটা বোঝা যাবে না। সেই জন্য নর্মাল ফ্লোরা গুলিকে এবং আদার কন্টামিনেশন গুলিকে অ্যাভয়েড করার জন্য আমাকে এই স্পুটামটা নিয়ে কি করতে, একটু প্রসেস করতে হয়। প্রসেসের মধ্যে কি আছে? ডাইজেশন এন্ড ডিকন্টামিনেশন। কি দিয়ে করা হচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। আরো অনেক মেথড আছে, আমাদের জন্য একটা জানলেই হবে। তাহলে তোমাকে ডিকন্টামিনেশন এখান থেকে তো এসে যায়, তাহলে কন্টামিনেশন প্রিভেন্ট করার জন্য এবং টু অ্যাভয়েড দ্য নর্মাল ফ্লোরা উই তাহলে কি করতে হবে? বিফোর কালচার আমরা এটাকে স্যাম্পলটাকে নিয়ে ডাইজেশন এবং ডিকন্টামিনেশন করবো। জিজ্ঞাসা করবে, হ্যাঁ। তাহলে কালচার যেখানে করব, আমাদের জন্য এখনো এই মিডিয়াটা অনেক ইম্পর্টেন্ট, লোয়েনস্টেন জেনসেন মিডিয়া, যেটার মধ্যে গ্রো করতে সময় লাগবে 4 to 6 weeks। তাহলে লোয়েনস্টেন জেনসেন মিডিয়া ইজ এ সিলেক্টিভ মিডিয়া ফর টিউবারকুল ব্যাসিলাই, তাই না? সিলেক্টিভ মিডিয়া। এটা গ্রোথটা দেখতে অনেকটা, মিডিয়াটা দেখতে কিরকম? একটু সবুজ রঙের, ব্লুইশ ইন কালার, আর এটার ভিতরে ক্রিম কালার কলোনি তৈরি করে টিউবারকুল ব্যাসিলাই। তাহলে লোয়েনস্টেন জেনসেন মিডিয়া এটা একটা সিলেক্টিভ মিডিয়া ফর টিউবারকুল ব্যাসিলাই। হোয়াই ইট ইজ সিলেক্টিভ? লোয়েনস্টেন জেনসেন মিডিয়ার ভিতরে কি আছে? Malachite green is one of the important component in Lowenstein Jensen media. Malachite green prevent the growth of other bacteria except Mycobacterium tuberculosis. That's why it is called the selective media. Selective media তোমরা মনে রাখবে, এই সমস্ত মিডিয়ার মধ্যে আমার একটা কম্পোনেন্ট দেয়া থাকে, শুধুমাত্র পার্টিকুলার ব্যাকটেরিয়া ছাড়া অন্য কেউ গ্রো করতে পারে না। তো ওটার নাম মনে রাখলে হয়, Malachite green prevent the growth of other organisms except the mycobacterium. সেজন্য এটাকে বলা হচ্ছে সিলেক্টিভ মিডিয়া। তাহলে লোয়েনস্টেন সিলেক্টিভ মিডিয়া ছাড়া লোয়েনস্টেন জেনসেন মিডিয়া, এটাকে এগ এবং গ্লিসারল দেয়া আছে, সেজন্য এটা আরেকটা কি, এটা আরেকটা প্রপার্টিজ কি, ইট ইজ এ এনরিচ মিডিয়া।
Lowenstein Jensen মিডিয়াতে গ্রো করবে 4 to 6 weeks and it is a selective media for Mycobacterium tuberculosis. আরো মিডিয়ার নামগুলো আমরা পড়েছি, এগুলো আমরা ইউজ করি না। ডরসেট এগ মিডিয়া, মিডলব্রুক 7H9 and 7H12। আর আজকাল একটা অটোমেটেড মিডিয়া ইউজ করা হচ্ছে যার নামটা হচ্ছে ব্যাকটেক মিডিয়া। শুধু নামটা মনে রাখলে হবে। অটোমেটেড তোমরা অ্যাকচুয়ালি আসলে কলেজে আসতে পারছো না বলে এগুলো আমরা দেখাতে পারছি না। এগুলি সব এভরিথিং আমাদের মানব শিশুতে আছে। আমরা তোমাদের প্র্যাকটিক্যালটা যদি একটু দেখাতে পারতাম তোমাদের জন্য একটু ইজিয়ার হতো। তাহলে ব্যাকটেক মিডিয়া, ব্যাকটেক কথাটা যেখানে ইউজ করা হচ্ছে সবসময় এটা অটোমেটেড মিডিয়া। এখানে একটু গ্রোথটা অনেক তাড়াতাড়ি আসে, তারপরে 7 days এর পরে আসে। তাহলে মিডিয়া সবচেয়ে যে ইম্পর্টেন্ট মিডিয়া সেটা হচ্ছে লোয়েনস্টাইন জেনসেন মিডিয়া। গ্রোথ আসতে সময় লাগবে 4 to 6 weeks। ইট ইজ সিলেক্টিভ মিডিয়া। আর ডরসেট এগ মিডিয়া, মিডলব্রুক 7H9, 12, ব্যাকটেড মিডিয়া ইজ অটোমেটেড মিডিয়া। Bacterial media actually key হয়, growth can be detected by the production of radioactive carbon dioxide in about 2 weeks. তারপরে অনেকদিন সময় লাগছে। তাহলে আমরা এটা কালচারের পরে আর নাম্বার 4 এ আমরা বলবো র্যাপিড আইডেন্টিফিকেশন। জিজ্ঞাসা করবে তুমি স্টেইন করেছো, আচ্ছা অনেক সময় ফলস পজিটিভ নেগেটিভ হতে পারে, কালচারে অনেক সময় লাগবে, তুমি তাহলে র্যাপিড ডিটেকশন কিভাবে করবে? বাই পিসিআর। পিসিআর দিয়ে আমরা ইজিলি উই ক্যান ডিটেক্ট দ্য নিউক্লিক অ্যাসিড অফ টিউবারকুল ব্যাসিলাই। টিউবারকুল ব্যাসিলাই নিউক্লিক অ্যাসিডটা আমরা ইজিলি ডিটেকশন করে ফেলতে পারবো। মানে আজকাল এগুলি করা হচ্ছে। জিন এক্সপার্ট নাম তোমরা শুনেছো? জিন এক্সপার্ট, জিন এক্সপার্ট তোমরা এখন দেখবে এটা আবার করোনার জন্য করা হচ্ছে। জিন এক্সপার্ট একটা মেশিন আছে যেটা দিয়ে আমরা দুটো জিনিস করি। এটা আন্দরকিল্লা জেনারেল হসপিটালে আছে, টিবি প্রজেক্ট যেখানে যেখানে আছে ওখানে ওখানে আছে। জিন এক্সপার্ট দিয়ে আমরা টু ডিটেক্ট দ্য নিউক্লিক অ্যাসিড অফ দ্য টিউবারকুল ব্যাসিলা অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে রিফর্মেশন সেন্সিটিভ না রেজিস্ট্যান্স সেটা আমরা ইজিলি ডিটেকশন করে ফেলতে পারি। রিফর্মেশন রেজিস্ট্যান্স কিনা সেটাও ডিটেকশন করা, দুটো জিনিস করা। তাহলে র্যাপিড ডিটেকশন বাই পিসিআর সবসময় জানো যে পিসিআর দিয়ে আমরা নিউক্লিক অ্যাসিডটা ডিটেকশন করতে পারবো। তারপরে আছে দেখি এটা শেষ করতে পারবো, বেশি নাই। তারপরে যেটা তোমরা বারবারই বলছিলে সেটা হচ্ছে টিউবারকুলিন টেস্ট। টিউবারকুলিন টেস্ট আর মনিটক্স টেস্ট, সেটা তোমাকে প্রথমে এটা একটা ইমিউনোলজিক্যাল টেস্ট। এখানে আমরা কি দেখে থাকি? সিএমআই অথবা ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি। এটা কেন বলা হচ্ছে ডিলেড টাইপ? কারণ এটা 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স এর মধ্যে এই রিয়াকশনটা দেখতে হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এখানে কি দেখা? পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ। আমরা প্রোটিন অলওয়েজ একটা অ্যান্টিজেনিক, সেটাকে আমরা ইউজ করা হয় এখানে। কোথায় দেওয়া হয়? তোমার 4 arm এটা দেওয়া হয়। The skin test is evaluated by measuring the diameter of the induration surround the skin test. 4 arm এটা দেওয়া হয়, এটা ডার্মালি দিয়ে পেশেন্টকে আমরা ওয়েট করি, আমরা বলি যে 48 আওয়ার্স পরে আসবে। আসার পরে ওই যে স্কিনে আমরা যেটা দিয়েছি তার পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, সেই জায়গায় কোনো ইনডিউরেশন এসছে কিনা সেটা আমরা দেখি। যদি কোনো ইনডিউরেশন না আসে সেটাকে আমরা নেগেটিভ হিসেবে দেখি, আর যদি ইনডিউরেশন আসে সেটাকে আমরা মেজার করতে হয়। মেজার করতে ইনডিউরেশন মানে কি? তার আগে আমরা যদি বলি যে ইনডিউরেশন মানে কি? ইনডিউরেশন মানে থিকেনিং অফ দি স্কিন। স্কিন ধরে দেখতে হয় থিকেনিং কিনা, ওটা রেড দেখলে কিন্তু হবে না। ইনডিউরেশন মানে থিকেনিং অফ দি স্কিন। তাহলে ওইটা মেজার করতে হয় ডায়ামিটারটা, ডায়ামিটার অফ দ্য ইনডিউরেশন সারাউন্ড দি স্কিন টেস্ট সাইট। এটা মার্ক করে দেওয়া হয় যে জায়গায় ইনজেকশনটা দেওয়া হচ্ছে। 48 আওয়ার্স পরে যদি পেশেন্ট আসে তোমাকে মেজার করতে হবে ওই ইনডিউরেটেড এরিয়াটা। রিডিংটা আমরা কিভাবে নিব? যদি ইনডিউরেশন অফ 10 মিলিমিটার আর মোর আফটার 48 আওয়ার্স দ্য টেস্ট ইজ পজিটিভ। যদি আমরা দেখি যে তার 10 মিলিমিটার অথবা তার বেশি এসছে আমরা এটাকে বলি টেস্ট পজিটিভ। আর নেগেটিভ টেস্ট হচ্ছে নো ইনডিউরেশন, কোনো ইনডিউরেশন নেই, আমরা বলি যে নেগেটিভ। তাহলে পজিটিভ টেস্ট
তুমি যে মাত্র পজিটিভ তাহলে তুমি কি মনে করবে? হ্যাঁ, তাহলে দেখো আমরা পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ ইউজ করতেছি, লেফট ফোর আর্মে এটা দিয়েছি, পেশেন্টকে ওয়েট করতে বলছি 48 to 72 আওয়ার্স। আসার পরে আমরা ইনডিউরেটেড এরিয়াটা দেখছি, ডায়ামিটার যদি 10 মিলিমিটার অথবা মোর হয় আফটার 48 আওয়ার্স, দ্য টেস্ট ইজ পজিটিভ। আর নেগেটিভ হচ্ছে নো ইন্ডিউরেশন। আরো কিছু ডাউটফুল থাকে, এগুলো নিয়ে আজকাল আর বলা হয় না। নেগেটিভ মানে নো ইন্ডিউরেশন। তাহলে হোয়াট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ দিস টেস্ট? তাহলে টেস্টের ইন্টারপ্রিটেশন কি? যদি পজিটিভ মানে হচ্ছে পজিটিভ মানে হচ্ছে পজিটিভ টেস্ট ইন্ডিকেট দ্যাট ইন্ডিভিজুয়াল হ্যাজ বিন ইনফেক্টেড ইন দ্য পাস্ট, তার মানে প্রিভিয়াসলি সে ইনফেক্টেড হয়েছে and he carry the viable mycobacteria in some part of her body। তাহলে টিস্যুর মধ্যে তার মানে ইনফেকশনটা ভালো হয়ে গেছে, কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম দেখা গেল যে কিছু কিছু টিস্যুর মধ্যে হয়ে গেছে। It does not imply the active disease is present। এটাকে অ্যাক্টিভ ডিজিজ মিন করে, কিন্তু খুব সোজা করে যদি তুমি বলো ইনফেকশন উইথ অর উইদাউট ডিজিজ, ইনফেকশনটা আছে কিন্তু এটা ক্লিনিক্যাল ডিজিজে কনভার্ট হয়নি, এটা হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ টেস্ট হচ্ছে ইন্ডিউরেশন যদি 10 মিলিমিটার অথবা মোর থাকে, আমরা এটাকে বলছি পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে পজিটিভ হচ্ছে প্রিভিয়াসলি ইনফেক্টেড, কিন্তু এটা মিন করছে না যে পেশেন্ট ইজ রিসেন্টলি ইনফেক্টেড, অথবা এটা মিন করছে ইনফেকশন উইথ অর উইদাউট ডিজিজ, ইনফেকশনটা আছে কিন্তু ডিজিজ হয় না, ক্লিনিক্যাল ডিজিজ হয় নাই, সেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ টেস্টের interpretation. The tuberculin positive person at risk of developing disease from reactivation of the primary site। তাহলে তার একটা রিস্ক থেকে যাচ্ছে, সে এন্ডোজেনাস ইনফেকশন থেকে আবার ইনফেক্টেড হতে পারে। হ্যাঁ, 2 মিনিট আছে। ফলস নেগেটিভ কি কি কারণে হতে পারে? মিজলস, হস্কিন ডিজিজ, এইডস, ইমিউনোসাপ্রেশন থাকলে সাধারণত ফলস নেগেটিভ পেশেন্ট হতে পারে। Tuberculin negative person may become infected from the exogenous source। নেগেটিভ যারা তারা এক্সোজেনাস সোর্স থেকে হবে, পজিটিভ যারা তারা এন্ডোজেনাস সোর্স থেকে হবে। ফলস পজিটিভ কি কি কারণে হতে পারে? একটা ইমিউনো কম্প্রোমাইজ পারসন, তার আসলে টিউবারকুলিন টেস্ট দেখা যাবে ফলস পজিটিভ। এইডস, ইমিউনো কম্প্রোমাইজ, তার এইডস পেশেন্টের যদি টিউবারকুলিন টেস্ট হচ্ছে 5 মিলিমিটার হয়, এটাকে আমরা পজিটিভ হিসেবে ধরে নিই। হজকিন ডিজিজ, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত ফলস নেগেটিভ রিঅ্যাকশন। তাহলে এটা হচ্ছে টিউবারকুলিন টেস্ট। তারপরে আমরা যেটা করব হচ্ছে এক্সরে করব, ব্লাড নিয়ে আমরা ইএসআর দেখবো, ট্রিপল ফিগার ইএসআর হয়। যেমন অনেক সময় দেখা যায় যে 100 ট্রিপল ফিগার মানে তার তিনটা মানে অ্যাবভ 100, কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে তার 100 না, 48, 52 অথবা 32 তেও দেখা যাচ্ছে তার টিবি পজিটিভ। তারপরে হচ্ছে জিন এক্সপার্ট আমরা করব, জিন এক্সপার্ট টু ডিটেক্ট দ্য নিউক্লিক অ্যাসিড অ্যান্ড টু ডিটেক্ট দ্য resistance, whether it is rifampicin resistance or sense resistance। তাহলে to detect the nucleic acid and resistance to rifampicin, এই দুটো দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে জিন এক্সপার্ট। জিন তো তোমরা জানো, আর এক্সপার্ট লিখতে ক্যাপিটাল লেটার XPERT, এক্সপার্ট। জিন এক্সপার্ট দুটো জিনিস দেখা হয়, একটা হচ্ছে to detect the nucleic acid and whether it is rifampicin resistance কিনা, এটা দেখার জন্য আমরা দুটো জিনিস করি, একটা জিনিস করি সেটা হচ্ছে জিন এক্সপার্ট। তাহলে দেখো, তাহলে আমরা প্রথম থেকে অনেকগুলি জিনিস। হ্যালো, জি ম্যাম। আচ্ছা, তাহলে টিবি আমরা মোটামুটি পালমারি টিবি শেষ, আমার টাইমও শেষ। এটুকু আমরা যেটুকু পড়িয়েছি সেটা তুমি ছুটির মধ্যে পড়বে, এবং পড়ার পরে আমরা সেটা আবার নেক্সট স্যাটারডেতে আবার ক্লাস আছে, সেই ক্লাস আবার কন্টিনিউ করবো, ঠিক আছে? একটু টাফ, বারবারই পড়বো, একটু টাফ, বারবারই পড়বো, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সেফ থাকো, সবাই সেফ থাকো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মাথা ধরে গেছে। এগুলো হচ্ছে সামনাসামনি ক্লাস।